ভাবা যায় খাবার নিয়ে একটা সাধারণ বিতর্ক পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক ঝড় তুলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাঙালির সেই প্রিয় মাছে ভাতে, যেটা কিনা আমাদের পরিচয়েরই একটা অংশ, সেটাই এখন ভোটের ময়দানে হয়ে উঠেছে প্রধান অস্ত্র। চলুন আজ এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। তো বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে ঠিক কী বললেন? বললেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি বাংলায় মাছ মাংসই বন্ধ করে দেবে। মানে সোজা কথায় বাঙালির খাদ্য সংস্কৃতিটাই নষ্ট করতে চাইছে তারা। ব্যাস এই একটা কথাই যেন আগুনে ঘি ঢেলে দিল। আর যেমনটা হয়, একটা অভিযোগ এলে তো তার পাল্টা জবাবও আসবে, তাই না? বিজেপির তরফ থেকেও কিন্তু উত্তর আসতে একদম দেরি হয়নি। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আরে না না, এমন কোনো পরিকল্পনাই তাদের নেই। বাঙালি মাছ খাবে না, তাও আবার হয় নাকি? আর এখান থেকেই মানে এই অভিযোগ আর পাল্টা জবাবের মধ্যে দিয়েই রাজনৈতিক সংঘাতের মঞ্চটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, এই যে এত বড় একটা বিতর্ক, এর আগুনটা ঠিক লাগলো কোথা থেকে? মানে এর উৎসটা কোথায়? মজার ব্যাপার হলো, এর শুরুটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নয়। এর উৎস হলো আমাদের প্রতিবেশী রাজ্য বিহার। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেখানে। হ্যাঁ, ঠিক তাই। বিহার সরকারের একটা সিদ্ধান্ত, যেটা আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে আর কী সম্পর্ক, কিন্তু সেটাই এখানে মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটা ঝড় তুলে দিল। মানে একবার ভেবে দেখুন তো, একটা রাজ্যের নিয়মকানুন সেটা কি করে পাশের রাজ্যের নির্বাচনের একটা প্রধান ইস্যু হয়ে উঠতে পারে। এটা কিন্তু তার একটা দারুণ উদাহরণ। তো বিহারের প্রস্তাবিত নিয়মগুলো ঠিক কী ছিল? কয়েকটা বেশ নির্দিষ্ট জিনিস ছিল। যেমন ধরুন, শহরের খোলা জায়গায় বা লাইসেন্স ছাড়া মাংস বিক্রি বন্ধ করা। এর কারণ হিসেবে দেখানো হলো শহর পরিষ্কার রাখা হবে। আবার স্কুল বা মন্দিরের আশেপাশে মাছ মাংস বিক্রি বন্ধ করার কথাও বলা হলো। আর এর কারণটা আরও অদ্ভুত। বলা হলো এতে নাকি শিশুদের মধ্যে হিংসাত্মক প্রবণতা ঠেকানো যাবে। এখন এই কারণগুলোই পশ্চিমবঙ্গে এমন এক রাজনৈতিক সমালোচনার জন্ম দিল, যা ভাবাই যায় না। তো বিহারের এই ঘটনাটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দুই প্রধান দল মানে তৃণমূল আর বিজেপি কিভাবে নিজেদের যুক্তি সাজালো আর একে অপরের বিরুদ্ধে নেমে পড়ল, চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখুন, দুটো দলের বয়ান কিন্তু একেবারে দুরকম। তৃণমূল পুরো ব্যাপারটাকে বাঙালির পরিচয়ের ওপর একটা সরাসরি আক্রমণ হিসেবে তুলে ধরছে। তাদের মূল অভিযোগটা হলো বিজেপি নাকি বাঙালির পাতে নজরদারি করতে চাইছে। আর অন্যদিকে বিজেপি বারবার বোঝানোর চেষ্টা করছে যে আরে বাবা, আমাদের এমন কোনো উদ্দেশ্যই নেই, আমরা বাংলায় মাছ বা মাংস নিষিদ্ধ করার কথা ভাবছি না, আমরা শুধু খোলা জায়গায় গোমাংস বিক্রির বিরুদ্ধে। তো বুঝতেই পারছেন, দুটো বয়ান একদম দুই মেরুর। এই যে এত কিছু হচ্ছে, এত বিতর্ক, এই সব কিছুর মূলে কিন্তু লুকিয়ে আছে মাত্র তিনটে শব্দ: মাছে ভাতে বাঙালি। এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, এর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি, আবেগ আর আমাদের আত্মপরিচয়। চলুন এই কথাটার গভীরতা ঠিক কতটা সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, মাছে ভাতে বাঙালি, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? এক বাটি গরম ভাত আর সঙ্গে মাছের ঝোল। এটা ছাড়া বাঙালির দুপুরের খাওয়াটা যেন ঠিক জমে না, কেমন একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এটা শুধু পেট ভরানোর খাবার নয়, এটা আসলে বাঙালির আরাম, বাঙালির ঐতিহ্য, বাঙালির পরিচয়ের প্রতীক। এই ব্যাপারে খাদ্য বিশেষজ্ঞ চিত্রিতা ব্যানার্জির একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন, মাছ এখানে শুধু খাবার নয়, এটা সমৃদ্ধি আর উর্বরতার প্রতীক। একবার ভাবুন, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ কিন্তু লাগবেই। মাছকে শুভ বলে মনে করা হয়। কাজেই মাছের ওপর যে কোনো ধরনের কথা বলাটা আসলে বাঙালির সাংস্কৃতিক অনুভূতিতে সরাসরি আঘাত করার মতো। আর এই সম্পর্কটা যে কতটা পুরনো সেটা জানলে অবাক হতে হয়। প্রায় ১৭০০ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১৭০০ বছর আগেও এই অঞ্চলের মানুষের জীবনে মাছ যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার প্রমাণ পাওয়া গেছে। চন্দ্রকেতুগড়ে একটা ফলক পাওয়া গেছে যেখানে মাছের ছবি খোদাই করা। মানে বোঝাই যাচ্ছে, মাছের সঙ্গে বাঙালির এই যে ভালোবাসা, এটা আজকের নয়, বহু বহু শতাব্দীর পুরনো।
আসলে এই যে আমিষ নিরামিষ নিয়ে এত তর্ক বিতর্ক, এটা কিন্তু বাংলায় একদম নতুন কিছু নয়। জানলে অবাক হবেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ ঔপনিবেশিক আমলে আমিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি মনে করতেন একটা জাতিকে এগোতে হলে, শক্তিশালী হতে হলে বলিষ্ঠ স্বাস্থ্যের প্রয়োজন, আর তার জন্য আমিষ খাবার খাওয়াটা বেশ জরুরি। আর সত্যি বলতে কি, পশ্চিমবঙ্গে খাবার নিয়ে রাজনৈতিক বিতর্ক তো এই প্রথম হচ্ছে না। এর আগেও কিন্তু বেশ কয়েকবার খাবারকে রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। চলুন এরকমই কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, এগুলো থেকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার: খাবার নিয়ে রাজনীতি এখানে বারবার ফিরে এসেছে। সেটা বন্দে ভারত ট্রেনের শুধুমাত্র নিরামিষ মেনু নিয়ে বিতর্কই হোক, বা নবরাত্রির সময় মাংস খাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সেই মুঘল মানসিকতার মন্তব্য। প্রত্যেকটা ঘটনা কিন্তু মারাত্মক বিতর্কের জন্ম দিয়েছে। আর এই পুরনো ঘটনাগুলো এখনকার পরিস্থিতি বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করে। তো সব মিলিয়ে দেখলে একটা কথা বলতেই হয়, এই যে খাবার নিয়ে এত বিতর্ক, এটাকে শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এর পেছনে আসলে লুকিয়ে আছে এক অনেক বড় সাংস্কৃতিক লড়াই, পরিচয়ের লড়াই, আর অবশ্যই এক গভীর রাজনৈতিক কৌশলের খেলা। এখানে তৃণমূলের কৌশলটা কিন্তু বেশ পরিষ্কার। তারা বারবার বিজেপিকে একটা হিন্দি হার্টল্যান্ডের দল হিসেবে দেখাতে চাইছে, মানে এমন একটা দল যারা নাকি বাঙালির সংস্কৃতি, বাঙালির রীতিনীতির সঙ্গে ঠিক খাপ খায় না। আর এই বার্তাটা দেওয়ার জন্য খাবার হলো সবচেয়ে সহজ আর শক্তিশালী একটা অস্ত্র, কারণ এটা সরাসরি মানুষের আবেগের সঙ্গে যুক্ত। আর দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু খাবারের মধ্যেই আটকে নেই। এর আগেও অনেক কিছু হয়েছে, যেমন স্বাধীনতার সংগ্রামী মাতঙ্গিনী হাজরার পরিচয় নিয়ে ভুল তথ্য দেওয়া, বা মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাবের নাম ঠিক করে উচ্চারণ করতে না পারা, এমনকি রামকৃষ্ণ পরমহংসকে ঠাকুরের বদলে স্বামী বলা। এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে বাঙালি বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আর এই খাবারের বিতর্কটা হলো সেই বড় খেলারই একটা অংশ মাত্র। তাহলে সব শেষে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? এই যে রাজনীতির পাতে আমাদের সংস্কৃতিকে এমনভাবে পরিবেশন করা হচ্ছে, এর শেষটা কোথায়? যখন একটা সাধারণ খাবার, আমাদের মাছ ভাত, পরিচয়ের লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে, তখন একটা রাজ্যের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার বিষয়।